what was our problem? Let's suppose so this is basically our problem is P16. Our problem was this P1 our bus time it was 6, P2 it is 8, P3 that was 7, and P4 that was 3. So the solve in SJF is in front of you in the note. SJF এর সলভটা তোমার কাছে দেওয়া আছে already, so you don't have any problem with SJF. তো তোমার যেটা আমি তোমাকে করতে বলেছিলাম সেটা হলো যে FCFS আমরা FCFS এ করব। তাহলে যেহেতু এখানে process time and bus time is given, as because there is no arrival time specified, কোনো arrival time যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে P1 টা ফার্স্টে ঢুকেছে, P2 টা তারপরে, P3 টা তারপরে, P4 টা তারপরে। that this strategy we will follow whenever there will be no arrival time will be mentioned. যদি arrival time দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটাই ফলো করব। যদি কোনো arrival time দেওয়া থাকে ভালো কথা, কিন্তু arrival time যদি দেওয়া না থাকে then we will follow this strategy. Okay, so FCFS এ এখানে P1 ফার্স্টে ঢুকেছে, তাহলে আমি ন্যাট চার্টটা যদি আঁকি, FCFS এর জন্য আমরা করছি FCFS মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। FCFS এর জন্য আমরা করছি, আমরা ন্যাট চার্টটা ড্র করব। সো আমরা ন্যাট চার্টটা যদি ড্র করি তাহলে ন্যাট চার্টটা আমরা কিরকম ভাবে পাচ্ছি, আমার ন্যাট চার্ট শুরু হবে 0 দিয়ে। ফার্স্টে 0 টাইমে প্রসেস P1 will enter, 0 টাইমে প্রসেস P1 will enter। সবাইকে তাড়াতাড়ি ঢুকতে বলতো, এত দেরি করে ঢোকে, খালি অ্যাডমিট আমি লক করে দেবো ক্লাসটা, আর কেউ ঢুকতে পারবে না, টাইমে না ঢুকলে না মুশকিল। 0 টাইমে P1 ঢুকলো, 0 টাইমে P1 ঢুকলো। P1 কতক্ষণ চলবে? P1 এর কত বাস টাইম? 6, তাহলে 0 to 6 P1 চলবে, কোনো আপত্তি নেই। 0 to 6 P1 চললো, ভালো কথা। এবার কে আছে FCFS এ? P2, তাহলে P2 কত চলবে? 8 আর 6 14, তাহলে P2 চলবে আরো 8, তার মানে P2 গিয়ে শেষ হবে 14 তে। তারপরে কে আছে? P3, তাহলে P3 তারপরে আসলো, তাহলে P3 কতক্ষণ চললো? 7 অবধি চললো, মানে হচ্ছে P3 এলো 21-এ। তারপরে P4, তাহলে P4 কতক্ষণ চললো? P4 এর কত বাস টাইম? 3, তাহলে 21 আর 3 কত আছে? 24, তাহলে that will be P4. So this will be the FCFS implementation. Okay, এবার আমরা let us try to find out its turnaround time and waiting time and all that. So আমি যদি turnaround টাইমটা ফার্স্টে লিখি, যদি আমি ফার্স্টে turnaround টাইমটা দেখি, ওকে, আমি turnaround টাইমটা দেখছি, তাহলে turnaround টাইম ফর প্রসেস P1, প্রসেস P1 এর turnaround টাইম কত হবে? প্রসেস P1 এর কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই তো টার্নারাউন্ড টাইম, কোনো ডাউট নেই এই বিষয়ে। তাহলে কমপ্লিশন টাইম কত? 6, আর অ্যারাইভাল টাইম কত? সবারই 0, তাহলে 6 মাইনাস 0 দ্যাট ইজ 6, তাহলে P1 এর টার্নারাউন্ড টাইম হচ্ছে 6। হোয়াট ইজ দ্য টার্নারাউন্ড টাইম অফ P2? ওই একই ভাবে P2 এর ক্ষেত্রে শেষ হয়েছে কোথায়? 14 এ শেষ হয়েছে, আর অ্যারাইভ করেছিল কখন? 0 তে অ্যারাইভ করেছিল, তাহলে 14 মাইনাস 0 দ্যাট উইল বি 14 14। P3 21 এ শেষ হয়েছে, আর অ্যারাইভ করেছিল 0 তে, তাহলে দ্যাট উইল বি 21। P4 শেষ হয়েছে কোথায়? 24-এ, P4 অ্যারাইভ করেছিল 0 তে, সো দ্যাট উইল বি 24। সো দ্যাট ইজ দ্য টার্নারাউন্ড টাইম ফর P1, P2, P3, P4। and now let us find out the waiting time. waiting time কি? waiting time মানে হচ্ছে, waiting time means হচ্ছে তোমার এই দেখ আবার এসে ওয়েট করছে, বাবা তাড়াতাড়ি ঢোক, একটু গ্রুপে বলে দিয়েছে তাড়াতাড়ি আসতে, এই বারবার ঢুকলে আমি ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, ওয়েটিং টাইমটা কি হবে? ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, রাইট? ওয়েটিং টাইম ফর্মুলা টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। সো আমি যদি ওয়েটিং টাইম ক্যালকুলেট করি,
আমি WT মানে ওয়েটিং টাইম লিখছি, আমি WT ওয়েটিং টাইম, TAT মানে টার্ন অ্যারাউন্ড টাইম লিখেছি। এর মানে এই নয় যে তোরাও খাতায় WT আর TAT লিখতে থাকিস, তাহলে কিন্তু কেটে গোল্লা দিয়ে দেবে। তোরা পুরোটাই লিখবি, টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম, ডোন্ট মেনশন ইট লাইক দ্যাট। যাই হোক, ওয়েটিং টাইম, তাহলে ওয়েটিং টাইম ফর প্রসেস P1, তাহলে প্রসেস P1 এর ওয়েটিং টাইম কত হবে? প্রসেস P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? প্রসেস P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 6, তাহলে 6 মাইনাস প্রসেস P1 এর বাস টাইম কত? বাস টাইমও 6, তাহলে 6 মাইনাস 6, that will be 0. So process P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম হচ্ছে 0. that is you can verify it from the NAT chart. NAT chart তুমি দেখতেই পাচ্ছ এটা 0 থেকে শুরু হয়েছে, P1 0 থেকে শুরু হয়েছে, এবং আমরা অ্যাজিউম করেছি P1 P2 P3 P4 সবাই একই সঙ্গে 0th টাইমে ঢুকেছে। তার মানে obviously P1 has waited for 0th time, so P1 waiting time 0, so rightly so we are getting that. Okay, next is for process P2. Now for process P2, process P2 তোমার টার্ন অ্যারাউন্ড টাইম কত? প্রসেস P2 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 14 মাইনাস প্রসেস P2 তোমার বাস টাইম কত? প্রসেস P2 বাস টাইম হচ্ছে 8, তাহলে 14 মাইনাস 8 তাহলে কত হয়? 6, 8 6 14, 6। তো প্রসেস P2 ওয়েটিং টাইম হচ্ছে 6, রাইট? প্রসেস P2 ওয়েটিং টাইম হচ্ছে 6। ওকে, process P2 has waited for 6 time unit, right? Next is for process P3. Now process P3 তার turnaround time কত? process P3 turnaround time 21, আর process P3 বাস টাইম কত? process P3 বাস টাইম হচ্ছে 7, তাহলে 21 minus 7, that is again 14. তো process P3 14 time unit ওয়েট করেছে, right? You can see 14, এখান থেকেই বলে দেওয়া যাচ্ছে যেটা কখন শুরু হয়েছে সেটাই তার তোমার ওয়েটিং টাইম হয়ে যাচ্ছে, যেহেতু এটা সিম্পল FCFS এ আছে। নেক্সট হচ্ছে, যদিও আমরা কিন্তু ফর্মুলা ওয়াইজ এগোবো, কারণ অনেক কেস থাকবে যেখানে কিন্তু ফর্মুলা ওয়াইজ না করলে ভুল হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রসেস P4। তো প্রসেস P4 এর ক্ষেত্রে আমার টার্ন অ্যারাউন্ড টাইম কত? প্রসেস P4 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম 24, আর প্রসেস P4 এর ক্ষেত্রে আমার বাস টাইম কত? বাস টাইম হচ্ছে 3, তাহলে প্রসেস P4 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম 24, বাস টাইম 3, তাহলে প্রসেস P4 এর ক্ষেত্রে এটা হলো 21, তাহলে ওয়েটিং টাইম হচ্ছে এক্ষেত্রে 0, 6, 14 and 21, আর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6, 14, 21, 24। আর তুমি যদি এবার এইটা যদি তুমি SGF এর সঙ্গে কম্পেয়ার করো, তোমার SGF এর টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল দেখো, তোমায় দেওয়া আছে। SGF এর টার্ন অ্যারাউন্ড টাইম P1 এর জন্য ছিল 9, P2 এর জন্য ছিল 24, so 9, 24, then 16 and then 3, 9, 24, 16 and 3. Okay, so you sum it up, 9, 24, 16 and 3, just sum it up. What are you getting? 9, 16, 9, 24, 16 are 3, 24 and 16 is 40, 24 plus 16 it is 40, 40 plus 9 is 49, 49 plus 3 is 52. So average turnaround time কত হবে? 52/4. Average turnaround time will be 52/4, right? So here the average turnaround time will be 52/4, just check it, যেটা হচ্ছে SGF এ। আর সেটাই এখানে কত হবে? এখানে 21 আর 24, দেখো এখানেই অনেক বেড়ে গেল, 21 আর 24, তাহলে 4 আর 5, 2 আর 2 4, এখানেই হয়ে গেল 45, 45 আর 20, এখানে অনেক বেড়ে যাচ্ছে। তার মানে obviously you can get that FCFS is giving you much more higher turnaround time than SGF. You can get it. FCFS এর ক্ষেত্রে তোমার টার্নারাউন্ড টাইমটা অনেক বেশি হচ্ছে দেন SGF, SGF এর ক্ষেত্রে টার্নারাউন্ড টাইম অনেক কম, রাইট? তাহলে কারণ এখানে দেখো তোমার একটা আছে 24, একটা আছে 21, তো এখানেই তো তোমার 45 হয়ে যাচ্ছে, ওখানে তোমার সব মিলিয়ে 52 SGF এর ক্ষেত্রে টার্নারাউন্ড টাইমটা। এখানে তোমার FCFS এর ক্ষেত্রে ফার্স্টে এখানে হয়ে যাচ্ছে 45, 45 প্লাস 20, ঠিক আছে? তার মানে হচ্ছে 45 প্লাস 20 হচ্ছে 65, ওখানে 52, এখানে 65। এবার তুমি অ্যাভারেজ তুললে, অ্যাভারেজ করলে সেরকম ভাবেই কমবে। তো অবভিয়াসলি তোমার অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম তোমার SGF অনেক কম হবে দেন FCFS, রাইট? সেরকম ভাবেই ওয়েটিং টাইমটাও তুমি দেখো, ওয়েটিং টাইমটাও তোমাকে দেওয়া আছে। ওয়েটিং টাইম যেমন দেওয়া আছে তোমার SGF এ যেমন আছে হচ্ছে তোমার কত 3 আর 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 9 হচ্ছে 28, P4 একটা 0 আছে, তাহলে 28 হচ্ছে ওয়েটিং টাইম এখানে। SGF এর ক্ষেত্রে 28, 28 হচ্ছে। এখানে কত হচ্ছে দেখো, 14 আর 6 20, 20 আর 21 হচ্ছে তোমার 41, অনেক বেশি ওয়েটিং টাইম FCFS এর ক্ষেত্রে। সো উই ক্যান রাইটলি সে দ্যাট, উই ক্যান কনক্লুড দ্যাট, যদিও একটা তুমি বলতেই পারো যে স্যার আমি একটা এক্সাম্পলের উপর বেস করে কি করে কনক্লুড করব, আমি সেজন্য তোমাকে আগের দিনেরটাও করতে বলেছি, কেউ কেউ করে পাঠিয়েছো আমাকে, দ্যাটস ভেরি গুড যারা করে পাঠিয়েছো।
তো সেটা নিয়ে আলোচনা করছি আমি। যাই হোক, তো এইটার এক্সাম্পলের রেসপেক্টে তুমি বলতে পারছো যে দিস ইজ মাচ মোর গিভিং ইউ মাচ মোর হায়ার রেজাল্ট ইন FCFS দেন SJF. So obviously we can conclude on the basis of this particular problem that SJF will give you much more optimal result than FCFS, right? So that is the thing. Tell me, এখানে যদি কোনো অসুবিধা থাকে বুঝতে বলো আমাকে। যদি কারোর স্টিল কোনো অসুবিধা থাকে এখানে এই পার্টিকুলার ইয়েটাই বুঝতে আমাকে বলো যে কোনো প্রবলেম আছে কিনা, প্লিজ। বোঝা গেছে সবার? হ্যাঁ বলো বলো। যেটা দেখাচ্ছেন কোনটা? নেট চার্ট? নেট চার্ট, হ্যাঁ নেট চার্টটাতে এটা মানে কমপ্লিশন টাইমটা দেখা যাচ্ছে। এবার কতগুলো নেট চার্টে মাঝখানে করে দেওয়া থাকে, মানে ওয়েটিং টাইমটা দেওয়া থাকে মনে ওঠে না না, আমি যেটা শোনো, তোমাকে কোথায় কি দেওয়া থাকে তুমি ফরগেট অ্যাবাউট দ্যাট। আমি যা বলছি সেটাই ফলো করো, যেভাবে আমি করাচ্ছি সেটাই ফলো করো। তোমাকে কে কোথায় কি বলছে, কোন বইতে কি লেখা আছে, তোমার কিচ্ছু দরকার নেই। আমি তোমাকে যেভাবে করাচ্ছি এইভাবে ফলো করো, দ্যাট উইল বি অল। আর কিচ্ছু দরকার নেই। তুমি ন্যাকচার যখন আঁকবে এরকম ভাবে আঁকবে। আমি আবার একটা ন্যাকচার দেখে তোমায় দেখাচ্ছি একটা প্রবলেমের এগেনস্টে, বাট ন্যাকচার যখন আঁকবে এরকম ভাবে আঁকবে, এবং এরকম ভাবে আঁকলেই তুমি আলটিমেটলি তুমি আলটিমেট রেজাল্টটা পাবে। ওকে, কোথায় কি দেওয়া আছে দরকার নেই, ছেড়ে দাও। অনেক জায়গায় অনেক কিছু দেওয়া থাকতে পারে, বেসিক্যালি সব জায়গায় যা দেওয়া আছে এইভাবেই দেওয়া আছে। তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, মানে অনেক রিপ্রেজেন্টেশনটা অন্যরকম থাকে অনেক সময়, সেই জন্য। যাই হোক, এটা ফরগেট অ্যাবাউট দ্যাট। তো বেসিক্যালি দিস ইজ আ প্রবলেম, দিস ইজ আ প্রবলেম যেটাকে আমরা SJF এ করলাম এবং FCFS এ করলাম। এবার আগের দিনের প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করে নিই। আগের দিনের প্রবলেমটা যেটা আমাকে করে পাঠালো, আচ্ছা আগের দিনের প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা, প্রসেস P1। আমি সেই প্রবলেমটা লিখছি। আগের দিনে যে প্রবলেমটা যেটা তোমাদের করতে বলেছিলাম করনি অনেকে, সেইটা নিয়ে একটু আলোচনা করে নিই। বোর্ড দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, ঠিক আছে। ওকে, আগের দিনের প্রবলেমটা ছিল P1 ছিল 21, P2 ছিল 3, P3 ছিল হচ্ছে 6, আর P4 ছিল 2। দ্যাট ইজ আগের দিনের প্রবলেম, দ্যাট ইজ আগের দিনের প্রবলেমটা। আমি এই প্রবলেমটাকে SJF এও করবো, FCFS এও করবো। দুটো ন্যাট চার্ট আঁকবো, একটা FCFS এর জন্য, একটা SJF এর জন্য। পরপর দুটো ন্যাট চার্ট আঁকবো, একটা FCFS এর জন্য, একটা SJF এর জন্য। তুমি ভালো করে খেয়াল করে দেখবে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। ওকে, তো ফার্স্টে আমি FCFS এর জন্য ন্যাট চার্টটা আঁকছি। FCFS এর জন্য ন্যাট চার্টটা আঁকছি। তাহলে আমি এখানে লিখলাম FCFS। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে তোমার FCF আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে অ্যারাইভাল টাইম যেহেতু স্পেসিফাই করা নেই, যেহেতু তোমাকে কোনো অ্যারাইভাল টাইম আমরা স্পেসিফাই করে দিইনি, ঠিক আছে? FCFS এর ক্ষেত্রেই বলো আর এর ক্ষেত্রেই বলো, SJF এর ক্ষেত্রেই বলো, যেহেতু তোমাকে কোনো অ্যারাইভাল টাইম আমরা স্পেসিফাই করে দিইনি, তাহলে তাহলে কিন্তু তুমি ধরে নেবে যে এই প্রসেস P1 P2 P3 P4 সবার ক্ষেত্রে অ্যারাইভাল টাইমটা 0। আমি কিন্তু এই প্রবলেমটার জন্য করাচ্ছি, যেটা তোমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ ওইটা কিন্তু হয়ে গেছে। ওইটার জন্য কিন্তু করাচ্ছি না, ওইটা কিন্তু এক্ষুনি জাস্ট করালাম, যে সেটা হয়ে গেল। এটা কিন্তু নতুন প্রবলেম, আরেকটা প্রবলেম যেটা আগের দিন দেওয়া ছিল, ঠিক আছে? আমরা এই প্রবলেমটার জন্য করাচ্ছি। তো এখানে আমার যেহেতু কোনো অ্যারাইভাল টাইম মেনশন করা নেই, তাই জন্য আমি ধরে নেব যে অ্যারাইভাল টাইম অল আর 0। ওকে, তাহলে আমি FCFS এর জন্য যদি ন্যাট চার্টটা আঁকি তাহলে কিরকম সেটা দেখতে হবে। লেটস স্টার্ট দ্যাট। FCFS এর জন্য আমি ন্যাট চার্ট আঁকছি। তো ফার্স্টে আমার 0 থেকে শুরু হচ্ছে। তো 0 থেকে শুরু হচ্ছে, ফার্স্টে কে থাকবে? P1 থাকবে 0 থেকে। তাহলে ফার্স্টে কেউ, কেননা আমি বাতি এই অর্ডারটা মেনটেন করব, আমাকে এখন অ্যারাইভাল টাইম বলা নেই, তো আমি অর্ডারটা মেনটেন করব। P1 ফার্স্টে ঢুকেছে, তাহলে P1 ফার্স্টে ঢুকলো। তো P1 ফার্স্টে ঢুকলো, P1 এর বাস টাইম কত? 21। P1 এর বাস টাইম 21। P1 তাহলে 21 অবধি চললো, ভালো কথা। নেক্সট P2,
P2 কত আছে বাস টাইম 3, P2 বাস টাইম আছে 3, তাহলে P2 চললো, বাস টাইম 3 এ P2 চললো। নেক্সট হচ্ছে P3, P3 কত আছে 6, আচ্ছা 21 আর 3 তো হবে না এখানে, তাহলে 21 প্লাস 3 হচ্ছে তোমার 24, তাহলে P2 চললো 24 অবধি, ঠিক আছে। নেক্সট হচ্ছে P3, P3 কত আছে 6, তাহলে P3 হবে হচ্ছে তোমার প্লাস 6, 24 প্লাস 6, সো 24 প্লাস 6 হবে হচ্ছে এখানে 30, তাহলে P3 হবে হচ্ছে 30, ওকে। Then is P4, P4 is 2, P4 is 2, so that is basically P4, so P4 will be 32, যেহেতু 2 আছে তার জন্য 32, so this will be the net chart in FCFS as per this problem. Now এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রথমেই আমার প্রবলেমটা এমন ভাবে দেওয়া আছে আর কি, প্রবলেমটা এমন ভাবে দেওয়া আছে যে দেখো বড় প্রসেসটা একদম যেটা সবচেয়ে বড় প্রসেস P1, হ্যাঁ আমরা কি জানি এফসিএফএস এ কনভয় এফেক্ট হয়, এফসিএফএস এ কেন কনভয় এফেক্ট হয়, কেন আমরা জানি কনভয় এফেক্ট হয়, কারণ বড় প্রসেস যদি আগে রান করতে থাকে, বড় প্রসেস যদি আগে রান করতে থাকে তাহলে ছোট প্রসেসগুলো ওয়েট করে যায়, তাহলে এইখানে কিন্তু সেইটা একটা এক্সাম্পল, এখানে কিন্তু সেইটা তার একটা এক্সাম্পল, কনভয় এফেক্টের একটা এক্সাম্পল। দেখো বড় প্রসেসটা সবচেয়ে আগে রান করছে, বড় প্রসেসটা আগে রান করছে বলে ওই 0 to 21 টাইম ইউনিট বড় প্রসেসটা রান, তারপরে কিন্তু আর ওরকম কোনো বড় প্রসেস নেই, সব ছোট ছোট প্রসেস। যেমন ধরো সবচেয়ে ছোট প্রসেস P4টা কিন্তু ওয়েট করে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না প্রসেস P1 রান করছে, তারপর P2 P3 যাই হোক তারা রান, তার মধ্যে P1টা এত বড়, তো সেই জন্য কিন্তু প্রসেস P4টা ওয়েট করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রসেস P4টা কিন্তু ওয়েট করে দাঁড়িয়ে আছে, এই যেখানটা প্রসেস P4 শুরু হলো 30 টাইম ইউনিটে, ঢুকেছে কিন্তু 0তে, শুরু হলো 30 টাইম ইউনিটে, মানে ওর ওয়েটিং টাইম বেড়ে গেল 30, অথচ ও কিন্তু সবচেয়ে আগে শেষ হয়ে যেতে পারতো যদি ও আগে হতো। এটা যদি এসজেএফ হতো তাহলে কে আগে রান করতো, আগে P4 রান করতো। লেট আস সি দ্যাট। তো আমরা এবার এসজেএফটা দেখে নিই। এসডিএফ টা দেখে নিই, তাহলে এসডিএফ এ আমার মেকানিজম কি, এসডিএফ এর মেকানিজম কি, এসডিএফ এর মেকানিজম হচ্ছে সব থেকে ছোট প্রসেসটা আগে রান করবে, তাহলে সব থেকে ছোট প্রসেস এখানে কোনটা আছে, সব থেকে ছোট প্রসেস এখানে কোনটা আছে, P4 আছে, ইয়েস ভেরি গুড, সো P4 উইল স্টার্ট টু রান ফার্স্ট, সো P4 তার মানে 2 হয়ে গেল। নেক্সট মাই স্মলেস্ট প্রসেস ইজ P3, সো মাই P3 উইল রান নেক্সট, স্যার P2 সরি P2 সরি, ভেরি গুড P2 তাহলে P2 হচ্ছে 3, তার মানে 3 আর 2 এখানে হবে 5, P2 5 অবধি রান করবে, ভেরি গুড। তারপরে কে হবে P3, তারপরে P3 হবে, তাহলে P3 হচ্ছে 6, তাহলে 5 আর 6 হচ্ছে 11, 21 সরি 11। নেক্সট ইজ P1, সো P1 হচ্ছে 21, তাহলে 11 আর 21 অনেকটা বড় হবে, তো যে প্রসেসটা যতটা বড় হবে মোটামুটি তুমি ন্যাট চার্টে সেরকম ভাবে একটু দেখানোর চেষ্টা করবে। তাহলে 21, তাহলে 11 আর 20 হচ্ছে তোমার 21 31, আর একে হচ্ছে 32, তাহলে 32 হলো। তাহলে নাও লুক এট দ্য ডিফারেন্স, ক্লিয়ারলি হিয়ার, লুক এট দ্য ডিফারেন্স, দিস ইজ FCFS, দিস ইজ SJF। নাও if I calculate first, আমি যদি ওয়েটিং টাইমটা, আচ্ছা আমি যদি টার্ন অ্যারাউন্ড টাইম গুলো ক্যালকুলেট করে নিই, টার্ন অ্যারাউন্ড টাইম P1 FCFS এর ক্ষেত্রে আমি লিখছি, FCFS এর ক্ষেত্রে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, FCFS এর ক্ষেত্রে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 21 - 0, তার মানে 21, ঠিক আছে। P2 টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, P2 টার্ন অ্যারাউন্ড টাইম হবে তোমার 24, রাইট, বিকজ সবই অ্যারাইভাল টাইম 0, তার মানে 24 - 0, সো 24। P3 টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, P3 টার্ন অ্যারাউন্ড টাইম হবে তোমার 30, রাইট, P3 টার্ন অ্যারাউন্ড টাইম হবে 30। P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 32, রাইট, টার্ন অ্যারাউন্ড টাইম, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, সো কমপ্লিশন টাইম তো 32, অ্যারাইভাল টাইম তো সবারই 0, তাই জন্য এটাই হবে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম। হোয়াট উইল বি দ্য টার্ন অ্যারাউন্ড টাইম ফর SJF এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হচ্ছে, লেট আস সি। প্রসেস P1, আমি যদি প্রসেস P1 তে করি, প্রসেস P1 তার টার্ন অ্যারাউন্ড টাইম কত হচ্ছে, টার্ন অ্যারাউন্ড টাইম 32, অ্যারাইভাল টাইম কত, এগেইন 0, সো টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি ইট ইজ 32। P2 টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, P2 টার্ন অ্যারাউন্ড টাইম হবে 5,
Okay, because arrival time, completion time minus arrival time, so arrival time is all 0, completion time is p2 is 5, then হচ্ছে p3, তো p3 এর টার্নারাউন্ড টাইম কত হবে 11 11, and হচ্ছে দেন p4 এর টার্নারাউন্ড টাইম কত হবে 2, p4 এর টার্নারাউন্ড টাইম হবে 2, রাইট? তাহলে তুমি এবার হিসাব করো 21 প্লাস 24, ওই আবার দেখো কত বড় হচ্ছে 21 প্লাস 24 প্লাস 32 প্লাস 30 এফসিএফএস এর জন্য, আর এখানে কত হচ্ছে 32 5 11 2, ক্লিয়ারলি ইট ইজ মাচ মোর মিনিমাল, clearly it is much more optimal, so FCFS is much more optimal than SJF, SJF is much more optimal than FCFS. SJF is much more optimal than FCFS, clearly shown here. Now in the similar way you can calculate the waiting time. Waiting time কত হবে তুমি ক্যালকুলেট করো, P1 এর ওয়েটিং টাইম কত 0, আমি FCFS এর জন্য বলছি, P1 এর ওয়েটিং টাইম 0, P2 এর ওয়েটিং টাইম কত 21, P3 এর ওয়েটিং টাইম কত 20, না 21 হবে না, তুমি একটা জিনিস দেখো P1 এর ওয়েটিং টাইম মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, বাস টাইমটা বাদ দাও, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, তাহলে P1 এর ওয়েটিং টাইম 21 মাইনাস 21 মানে 0, ঠিকই আছে, P1 0, P2 এর কত হবে, P2 এর ওয়েটিং টাইম হবে 24 মাইনাস 3, 24 মাইনাস 3 মানে হচ্ছে 21, P3 ওয়েটিং মানে আমি জাস্ট তোমাকে ক্যালকুলেশন ইয়েতে বলছি, P3 বেসিক্যালি P3 ওয়েটিং টাইম কত হবে, P3 ওয়েটিং টাইম হবে টার্ন অ্যারাউন্ড টাইম মানে P3 30, তো 30 মাইনাস 6 তার মানে 24, ঠিক আছে, তুমি নেটচার্ট থেকেই বলতে পারবে অ্যাকচুয়ালি। P4 এর ওয়েটিং টাইম কত হবে, P4 এর ওয়েটিং টাইম যেহেতু হচ্ছে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম 32 আর বাস টাইম 2, তার মানে হচ্ছে 30, তার মানে P1 এর ওয়েটিং টাইম 0, P2 21, P3 24, P4 এর 30, এটা গেল ওয়েটিং টাইম ফর FCFS. What is in SJF? SJF এর P4 এর 0, P2 এর 2, P3 এর 5, P1 এর 11. Obviously, much more lesser waiting time in SJF. No doubt about it, isn't it? So this is the difference. That's why we can say that SJF is much more optimal than FCFS. Okay, got it? Tell me. বলো বোঝা গেছে কিনা, এই অবধি বোঝা গেছে কিনা বলো, কোনো কনফিউশন থাকলে বলো, তোমার সামনে করা আছে দুটোই, কোনো কনফিউশন থাকলে বলো। Any doubt please, I'm expecting some doubts. I'll be happy if you have some doubt. স্যার বলছি বলো। টার্নঅ্যারাউন্ড টাইমটা এফসিএফএস এর ক্ষেত্রে বেশি হবে তো, হ্যাঁ তাই তো হচ্ছে, ওয়েটিং টাইমটাও তো দেখাতে হবে, ওয়েটিং টাইমটাও দেখাতে হবে, দুটোই দেখাতে হবে স্যার, খুব বেশি কিন্তু হ্যাঁ খুব বেশি, এসজিএফ এর ক্ষেত্রে 4.33 আসছে ওয়েটিং টাইম, আর এফসিএফএস এর ক্ষেত্রে 18.7 সামথিং। হ্যাঁ আসবে তো, তার কারণটা কি, তার কারণটা তুমি দেখো না, বড় প্রসেসটা তো আগে চলে গেছে FCFS এ, যদি বড় প্রসেসটা আগে চলে গেছে ছোট ছোট প্রসেসগুলো ওয়েট করে আছে, তার মানে তো ওয়েটিং টাইম বেড়ে যাবে না, হ্যাঁ তো মানে আসবে তো, এটাই তো ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট, হিয়ার ইট ইজ এক্স্যাক্টলি দ্য এক্সাম্পল অফ কনভয় এফেক্ট, যেটা FCFS এর মেইন ডিসঅ্যাডভান্টেজ, কনভয় এফেক্ট। Okay, so that is the problem with FCFS, and clearly it is visible from the sum, right? Okay, so basically এটা তো গেল, এবার come to your note, তোমাদের নোটে এবার একটু আসি আমরা, নোটটাতে তুমি দেখো আমরা যেটা করেছি, দেখো এবার আমরা যেটা বলেছি যে if the processor knows the, মানে আমার যে ব্যাপারটা ছিল আর কি, SJF এ ফিরে এসো এবার SJF এর জন্য আমার যে ব্যাপারটা ছিল, যে SJF এর ক্ষেত্রে আমার যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে যে তোমার আমাকে নেক্সট যে সিপিইউ সাইকেলটা, নেক্সট যে বাস টাইমটা, মানে নেক্সট যে প্রসেসটা, সেই নেক্সট প্রসেসের যে বাস টাইম, সেই নেক্সট প্রসেসের বাস টাইমটা আমাকে প্রেডিক্ট করতে হচ্ছে, নেক্সট প্রসেসের যে বাস টাইম দ্যাট আই হ্যাভ টু প্রেডিক্ট, আমার নেক্সট প্রসেসের বাস টাইমটা যেহেতু প্রেডিক্ট করতে হচ্ছে, সো এখানে আমার একটা প্রবলেম আসছে, কি প্রবলেম ইন দ্যাট সেন্স আই হ্যাভ টু ম্যাথমেটিক্যালি আই হ্যাভ টু প্রেডিক্ট ইট, ঠিক আছে, এবং এখানে তুমি দেখো লেখা আছে although the SJF algorithm is optimal,
it cannot be implemented at the level of short term CPU scheduling. এখানে এটা আমার একটা কোশ্চেন ছিল, তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি যে although the SJF algorithm is optimal, it cannot be implemented at the level of short term CPU scheduling. With short term scheduling, there is no way to know the length of the next CPU burst. Short term scheduling কখন হয়? Think logically. Short term scheduling কখন হয়? Short term scheduling হয় যখন তুমি একটা প্রসেসকে রেডি কিউ থেকে সিপিইউ তে পাঠাচ্ছ। একটা প্রসেস মানে একটা প্রসেসকে যখন রেডি কিউ থেকে সিপিইউ তে পাঠাচ্ছ, দ্যাট ইজ বেসিক্যালি যে শিডিউলারটা সেখানে যে কাজ করে সেই শিডিউলারটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। তার মানে শর্ট টার্ম শিডিউলিংটা ওখানেই হচ্ছে একটা প্রসেসকে যখন তুমি রেডি কিউ থেকে সিপিইউ তে পাঠাচ্ছ। এবার ঘটনা হচ্ছে উইথ শর্ট টার্ম শিডিউলিং দেয়ার ইজ নো ওয়ে টু নো দি লেন্থ অফ দি নেক্সট সিপিইউ বাস। যখন তোমার শর্ট টার্ম শিডিউলিং এ একটা প্রসেস যখন শিডিউল সিপিইউ তে এলো, সেখানে কি আমার কাছে এরকম কোনো মেকানিজম আছে যে আমি জানতে পারি যে আমার নেক্সট যে প্রসেসটা সিপিইউ তে আসবে তার প্রসেসর বাস লেন্থ কত হবে? It is very hard to predict. It is very hard to say. Why? Because that will depend on various CPU scheduling algorithm, various mechanisms, various of ধরো যে প্রসেসটা রান করছে সেই প্রসেসটা কখন ওয়েটিং টাইম, কখন সেটা ইন্টারাপ্ট অকার করবে, কখন সেটা ইনপুট আউটপুট অকার করবে, এরকম হেন তেন নানা রকম প্রেজুডিস আছে, আর ইকুয়েন্সে নানা রকম প্রবলেম আছে আর কি, নানা রকম ফ্যাক্টরস আছে, there are lots of factors involved. So we may not know the length of the next CPU burst, but যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে we can predict যে আমি একটা প্যাটার্ন করতে পারি, একটা প্যাটার্নের উপর বেস করে আমি একটা প্যাটার্ন ফলো করছি যে এই সিস্টেমে জেনারেলি যে প্রসেসগুলো আসছে, ভালো করে ভাবো, এই সিস্টেমে জেনারেলি যে প্রসেসগুলো আসছে সেই প্রসেসগুলোর অ্যাভারেজ সিপিইউ লেন্থ কত হচ্ছে, এটা তো আমি বার করতে পারি। আমার এই সিস্টেমটায় যে প্রসেসগুলো আসছে সেই প্রসেসটায় আমার অ্যাভারেজ সিপিইউ লেন্থ কত হচ্ছে, এইটা আমি বার করতেই পারি। অ্যাভারেজ সিপিইউ লেন্থ মোটামুটি কত হচ্ছে, সেই অ্যাভারেজ সিপিইউ লেন্থের উপর বেস করে মোটামুটি আমি বলতে পারি যে নেক্সট প্রসেসটা তার যে সিপিইউ লেন্থ সেটা কত হতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি উই আর ডুইং হিয়ার। এন্ড ফর লং টার্ম শিডিউলিং, এটা লং টার্ম শিডিউলিং এর জন্য হয়, বিকজ লং টার্ম শিডিউল উই ক্যান ইউজ দি লেন্থ we can use as the length the process time limit that a user specifies when he submits the job. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জন্য টোটাল লাইনগুলো লাল রঙে লিখেছি। দেখো, ফর লং টার্ম শিডিউলিং ইন আ ব্যাচ সিস্টেম, লং টার্ম শিডিউলিং মানেই হচ্ছে আমরা ওই ব্যাচ সিস্টেমে রান করাচ্ছি আর কি। আমি যে ব্যাচ সিস্টেমের কথা বললাম, ব্যাচ সিস্টেমে রান করাচ্ছি। সো we can use as the length the process time limit. আমরা ওই প্রসেসের যে টাইম লিমিট সেটাকে একটা সেটাকে লেন্থ হিসেবে ধরছি। that a user specifies when he submits the job. যখন এর মানে হচ্ছে যখন ইউজার ব্যাচ সিস্টেমে প্রসেসটাকে সাবমিট করছে অপারেটিং সিস্টেমের কাছে, ব্যাচ সিস্টেমে আমি রান করাবো, অপারেটিং সিস্টেমের কাছে প্রসেসগুলোকে সাবমিট করছে, সেই সময় ইউজার বলে দিচ্ছে যে তার যে প্রসেসটা সে সাবমিট করলো তার লেন্থ কত। তার লেন্থ মানে তার সিপিইউ বার্স্ট কত, মানে তার কত 5, 6, 10, 12, 21, 25 যেরকম দেওয়া আছে সেই সিপিইউ বার্স্ট গুলো মেনশন করে দিচ্ছে যখন অপারেটিং সিস্টেম ওটাকে সাবমিট করা হচ্ছে। কারণ ব্যাচ সিস্টেমে যেটা হয় সেটা হলো প্রসেসগুলোকে সিমিলার, বললাম না, সিমিলার রিকোয়ারমেন্ট যে প্রসেসগুলো, সেই সিমিলার রিকোয়ারমেন্ট প্রসেসগুলোকে অ্যাকুমুলেট করা হয়। তো প্রসেসগুলোকে অ্যাকুমুলেট করা হবে কি করে? ইউজার প্রসেসগুলোকে সাবমিট করবে অপারেটিং সিস্টেমে, তবেই তো হবে। তো ইউজার প্রসেসগুলোকে যখন সাবমিট করছে অপারেটিং সিস্টেমের কাছে এক্সিকিউট করার জন্য, তখনই ইউজার স্পেসিফাই করে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্রসেস। তাহলে ন্যাচারালি সেখানে আমি লেন্থ ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। তার মানে লং টার্ম শিডিউলিং এর ক্ষেত্রে আমি লেন্থ ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। আর এটা লং টার্ম কেন বলছি? কারণ লং টার্ম আমরা জানি যে প্রসেসগুলো জব পুল থেকে রেডি কিউতে নিয়ে আসা হয়। লং টার্ম শিডিউলিং এ প্রসেসগুলোকে জব পুল থেকে রেডি কিউতে নিয়ে আসা হয়। এবার যখন আমি অপারেটিং সিস্টেমের কাছে প্রসেসগুলোকে সাবমিট করছি, ওগুলো বেসিক্যালি কোথায় সাবমিট হচ্ছে? জব পুলে সাবমিট হচ্ছে। এবার জব পুল থেকে সিস্টেম ওটাকে রেডি কিউতে নিয়ে আসবে। তাহলে জব পুলে যখন আমি ওটাকে সাবমিট করছি, আমি যদি সেই প্রসেসগুলোর সঙ্গে প্রসেসগুলোর বার্স্ট লেন্থটাও বলে দিই, তাহলে অবভিয়াসলি ওই বার্স্ট ইনফরমেশনটা আমার অপারেটিং সিস্টেমের কাছে থেকে যাচ্ছে। তাহলে সেই বার্স্ট ইনফরমেশনটাকে আমি ইউজ করতে পারি টু প্রেডিক্ট মাই নেক্সট সিপিইউ বার্স্ট, নেক্সট সিপিইউ লেন্থ, সেটাকে আমি প্রেডিক্ট করতে পারি। সো ইন দ্যাট ওয়ে we are applying this particular mechanism. তো সেটাই এখানে লেখা আছে, একটু পড়বে যে we expect that the next CPU burst will be similar in length to the previous one. আমরা এটাই এক্সপেক্ট করব যে আমাদের যে নেক্সট CPU বাসটা
সেটা আগেরটার মতোই হবে, এটা আমাদের এক্সপেকটেশন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়, আমাদের এক্সপেকটেশন। আমরা এরকম এক্সপেকটেশন, এরকম অ্যাজাম্পশন নিয়ে শুরু করব। By computing an approximation of the length of the next CPU burst, we can pick the process with the shortest predicted CPU burst. এবার আমরা যখন নেক্সট CPU বাস্টের লেন্থটা অ্যাপ্রক্সিমেট করে ফেলবো, তখন আমরা তার মধ্যে থেকে শর্টেস্টটাকে নিয়ে কাজ শুরু করতে পারি। তো এইটা হচ্ছে গল্পটা। এবার এই গল্পটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখবো, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স, মানে ডোন্ট মানে ঘাবড়ানোর কিছু নেই। দেখো এখানে একটা ফর্মুলা বলা আছে, এই ফর্মুলাটার প্রথমেই যে সিম্বলটা আছে ওটার নাম হচ্ছে টাউ, এটাকে বলা হয় টাউ সিম্বল, টাউ। তো এটা ম্যাথমেটিক্যাল সিম্বল টাউ। সো টাউ n প্লাস 1, টাউ n প্লাস 1 মানে ইন্ডিকেট করছে যে নেক্সট যে সিপিইউ বাস্ট লেন্থটা হবে সেটা কত হবে। n প্লাস 1 মানে নেক্সট সিপিইউ বাস্ট লেন্থ, নেক্সট যে প্রসেসটা আসবে তার লেন্থ কত হবে। সো টাউ n প্লাস 1 মানে নেক্সট সিপিইউ বাস্ট। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা ইনটু tn, আমি বলছি কোনটাকে কি বলে, আলফা ইনটু tn প্লাস 1 মাইনাস আলফা ইনটু টাউ n। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য সিম্পল ফর্মুলা। টাউ n প্লাস 1, যার মধ্যে টাউ n প্লাস 1 ইন্ডিকেট করছে হোয়াট উইল বি মাই নেক্সট সিপিইউ বাস্ট লেন্থ। tn, দেখো এখানে লেখা আছে tn বি দ্য লেন্থ অফ দ্য nth সিপিইউ বাস্ট। tn হচ্ছে জাস্ট ওই যেটা আমি প্রেডিক্ট করছি তার আগের যে সিপিইউ বাসটা ছিল তার কত লেন্থ ছিল সেটা হচ্ছে tn, যেটা আমি প্রেডিক্ট করছি। মানে আমি প্রেডিক্ট করছি 11তমের জন্য, 11তম সিপিইউ বাসের জন্য। সাপোজ আই এম প্রেডিক্টিং ফর 11th সিপিইউ বাস। সো হোয়াট ওয়াজ দ্য সিপিইউ বাস লেন্থ অফ 10th? What is the 10th CPU bus length? So that is basically indicated by tn, and another is the length of the nth CPU bus, and let tau n plus 1 be our predicted value for the next CPU bus. তাহলে এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে alpha is a constant, you can say alpha is a not constant, alpha is basically a value which will lies between 0 to 1. Alpha is a factor, you can say alpha is a factor। এই আলফা ফ্যাক্টরটা লাই করবে সবসময় 0 থেকে 1 এর মধ্যে। আলফা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে। আইদার ইট উইল বি 0 or it will be 1, or it will be like that 0.5 or something, 0.2, 0.1, 0.5 like that। এবার আলফাটা বেসিক্যালি কি করছে সেটা একটু বোঝা দরকার। দেখো এখানে লেখা আছে the value of tn, মানে স্মল tn যেটা, that contains our most recent information। value of tn টা কন্টেইন করছে আমার মোস্ট রিসেন্ট ইনফরমেশন। value of tau n stores the past history, tau n টা past history স্টোর করছে, মানে বহু আগে আমার একটা সিপিইউ বাস ছিল তার কত লেন্থ ছিল সেইটা past history। আর tn টা হচ্ছে মোস্ট রিসেন্ট ইনফরমেশন, মানে আমি যে বললাম ওই 11তম পার করছি 10তম কত ছিল। আর tn টা tau n টা মেবি হয়তো প্রথম বা দ্বিতীয়টার কত ছিল। তো একটা হচ্ছে রিসেন্ট হিস্ট্রি, একটা হচ্ছে পাস্ট হিস্ট্রি, একটা জাস্ট কিছুক্ষণ আগে কি ছিল, আর একটা হচ্ছে অনেক আগে কি ছিল। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ওকে, আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে জাস্ট রিসেন্টলি কি ছিল, দ্যাট ইজ tn, স্মল tn। আরেকটা হচ্ছে অনেক আগে কি ছিল, অনেক আগে কি হয়েছিল, দ্যাট ইজ হচ্ছে tau n। ওকে, আর tau n প্লাস 1 হচ্ছে ঠিক এর পরেরটা, মানে tau n যদি 10তম হয়, সরি tau n যদি ধরো একটা হয়, মানে tn টা হচ্ছে তোমার 10তম, tau n প্লাস 1 হচ্ছে 11তম। আর নর্মাল tau n যেটা এখানে আমি যেটাকে করছি সেটা হচ্ছে ধরো 1 বা 2তম কত ছিল, সেকেন্ড বা থার্ড বা ফোর্থ কত ছিল সেইগুলো, সেই বাস লেন্থটা কত ছিল সেইটা। আর আলফা হচ্ছে একটা প্যারামিটার, একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার ভ্যালু আইদার 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। যদি 0 হয় সে একটা কিছু ইন্ডিকেট করবে, যদি 1 হয় একটা কিছু ইন্ডিকেট করবে। এবার তুমি যদি ফর্মুলাটায় যদি আলফার ভ্যালু 1 ধরো, ফার্স্টে যদি ফর্মুলাটায় আলফার ভ্যালু 1 ধরো, লেটস সি ফর্মুলাটায় আলফার ভ্যালু যদি আমি 1 ধরি তাহলে কি হচ্ছে, আলফার ভ্যালু যদি 0 ধরি তাহলে কি হচ্ছে। তো এগেইন উই আর গোইং ব্যাক টু দি বোর্ড। তুমি দেখো আমার কাছে ফর্মুলাটা হচ্ছে এইটা। আচ্ছা, আমার এই সেশনটা বোধহয় শেষ হয়ে যাবে, আরেকটা সেশন দেবো। হ্যাঁ, কতক্ষণ বাকি আছে? 3 মিনিট। আচ্ছা দেখ, এখানে ফর্মুলাটা হচ্ছে এইটা, tau n plus 1 that is equals to alpha into tn, okay, plus 1 minus alpha into tau n, right? This is the formula. এখানে আমি tau n plus 1 বলছি। tau n plus 1 কাকে বলছি? tau n plus 1 বলছি যে যেটা হচ্ছে আমার
সিপিইউ বাস, যেটাকে আমি ক্যালকুলেট করছি। tau n plus 1 be our predicted value. ওকে, tau n plus 1 be our predicted value for the next CPU bus. ঠিক আছে, এবং আমি আরেকটা জিনিস বলেছি, আলফা শুড লাইজ বিটুইন 0 to 1। আমি বলেছি দ্য ভ্যালু অফ আলফা, শুড লাইজ বিটুইন 0 to 1। ওকে, এটা আমার কাছে বলা আছে, ভ্যালু অফ আলফা শুড লাইজ বিটুইন 0 to 1, এটা আমার কাছে বলা আছে। ঠিক আছে, আর আমি কি বলেছি, আমি বলেছি দ্য ভ্যালু অফ tn, এই যে tn টা, স্মল tn, ভ্যালু অফ স্মল tn, এই যে স্মল tn দ্যাট কন্টেন্টস আওয়ার মোস্ট রিসেন্ট ইনফরমেশন। স্মল tn টা আমার মোস্ট রিসেন্ট ইনফরমেশন কন্টেন্ট করছে। মোস্ট রিসেন্ট ইনফরমেশন মানে আমি ধরা যাক যে 10তম টাকে প্রেডিক্ট করার চেষ্টা করছি, সেটা tau n plus 1 দিয়ে ইন্ডিকেট হচ্ছে, তাহলে আমার 9টা কত ছিল, so that is basically tn, that is indicated by tn. So tn contains our most recent information. tau n, এই যে tau n টা, tau n টা স্টোর করছে আমার পাস্ট হিস্ট্রি, মানে অনেক আগে কি ঘটনা ঘটেছিল, অনেক আগে, মানে 2তম বা 3তম সিপিইউ বাসের লেন্থ কত ছিল। বেসিক্যালি আমরা এটা দিয়ে যেটা করার চেষ্টা করছি, দ্যাট ইজ উই আর ট্রাইং টু প্রেডিক্ট দ্য নেক্সট সিপিইউ বাস লেন্থ, ওকে। তাহলে tau n plus 1 দিয়ে, tau n plus 1 ইন্ডিকেট করছে আমার নেক্সট সিপিইউ বাস লেন্থ কত হবে। tau n ইন্ডিকেট করছে আমার প্রিভিয়াসলি অনেক আগে নেক্সট একটা সিপিইউ বাস ছিল, তার লেন্থ কত ছিল। আর tn টা ইন্ডিকেট করছে আমার মোস্ট রিসেন্ট যে সিপিইউ বাস লেন্থটা সেটা কত ছিল। এবার যদি আলফা, এবার এসে যাও আলফার ক্ষেত্রে, আলফার ভ্যালু আইদার 0 হবে অথবা 1 হবে। তো আলফার ভ্যালু 0 হলে কি দাঁড়াবে, আলফার ভ্যালু 1 হলে কি দাঁড়াবে, সেটা দেখার জন্য আমাদের নেক্সট সেশনে আসতে হবে, বিকজ এই সেশনটা অলমোস্ট এন্ড। তো আমি আরেকটা সেশন দিচ্ছি, নেক্সট সেশনে এসো, মিনিট 5-10 সময় নেবো তোমাদের, দিয়ে আমরা নেক্সট সেশনটা কনক্লুড করবো। ঠিক আছে।